আচ্ছা শোন, তুমি যে বিদেশে থাকো আমার চাহিদা কি করে মেটাবে বলো? আমার ভালো লাগে না। সবসময় কি আর সবজি দিয়ে হয়? আমার আর ভালো লাগে না। প্লিজ আপনি কিছু করেন, না হলে কিন্তু ভালো হবে না। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। আপনি কবে দেশে আসবেন? যতদিন যাচ্ছে আমার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার এখন পর্যন্ত কোনো রোগ খুঁজে বের করতে পারেনি। অনিমার কাতর কণ্ঠস্বর সৌরভের কানে পৌঁছাতেই যেন আগুন জ্বলে উঠল। ফোনের ওপাশ থেকে তার কর্কশ স্বর ভেসে এলো, তুমি প্রতিদিন এই ন্যাকামি আমার আর ভালো লাগে না। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি করে ক্লান্ত হয়ে যাই, ভাবি তুমি একটু মানসিক শান্তি দেবে, তা না করে উল্টো প্যারা দিতে থাকো। সরি, আর কখনো বলবো না। বিয়ে না হতেই যখন এত প্যারা দিচ্ছ, বিয়ের পর কি করবে তা ভালোই বোঝা যাচ্ছে। অনিমা কিছু বলার আগেই সৌরভ ফোনটা কেটে দিল। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শব্দটা যেন অনিমার বুকে লাগলো। ফোনটা হাত থেকে খসে পড়ল, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বালিশে মুখ গুজে সে নিঃশব্দে কাঁদতে লাগলো। একটু পর তার মা মিনা বেগম ঘরে ঢুকলেন। মেয়ের কান্নার শব্দে তার মনটা খারাপ হয়ে গেল। তিনি কাছে এসে অনিমার কাঁধে হাত রাখলেন। কি হয়েছে মা, কাঁদছো কেন? অনিমা মুখ তুলে মায়ের দিকে তাকালো। তার ফোলা লাল চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা দেখে মিনা বেগম কিছুটা ভয় পেয়ে গেলেন। তিনি ঢোক গিলে আবার জিজ্ঞেস করলেন, সৌরভ আবার কিছু বলেছে? এবার যেন অনিমার ভেতর জমে থাকার সব রাগ আগ্নেয় ভিড়ির মতো ফেটে পড়ল। সে দাঁতে দাঁত ঘষে হিংস্র গলায় বলল, ওই হারামজাদাকে আমি বিয়ে করব না। না সে ভালো, না তার পরিবার। ওরা আমাকে জ্বালিয়ে মেরে ফেলবে। যেই শুনেছ ছেলে ইতালি থাকে, অমনি তাকে জামাই করার জন্য উঠে পড়ে লেগেছ। তোমরা সবাই টাকার লোভী। কথাগুলো বলার সময় তার পুরো চেহারা রাগে টকটকে লাল হয়ে গিয়েছিল। তাকে অচেনা আর ভয়ঙ্কর লাগছিল। অনিমা আবার বলতে লাগলো, লোকটার বয়স 40-এর কোঠায়। সে আমার অনুভূতি কি করে বুঝবে? ওর কাছে আমি কেবল একটা সুন্দরী পুতুল, যার মাধ্যমে সে নিজের চাহিদা মেটাবে আর বছরে একটা করে সন্তান পয়দা করবে, ব্যাস। কিন্তু তুই এত রেগে যাচ্ছিস কেন? এভাবে করলে তো আবার অসুস্থ হয়ে পড়বি। অসুস্থ তো তোমরা সবাই মিলে আমাকে বানিয়ে দিচ্ছ। তুমি আর বাবা মিলে এই বিয়ে ভাঙবে, নয়তো আমি নিজেকে শেষ করে দেব। আমার কথাটা যেন মনে থাকে। মিনা বেগম মেয়ের এই রূপে স্তব্ধ হয়ে গেলেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তোর বাবা আসুক, আমি কথা বলছি। মিনা বেগম চলে যেতেই অনিমা ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। রাতে অনিমার বাবা সোহেল সাহেব বাসায় ফিরলেন। সারাদিনের ক্লান্তি শেষে তিনি সোফায় বসতেই মিনা বেগম ইতস্তত করে বললেন, তোমার মেয়ে সৌরভকে বিয়ে করবে না বলে দিয়েছে। সোহেল সাহেব ক্লান্ত চোখে তাকালেন, অনমনে জবাব দিলেন, সে তো প্রথম থেকেই বলছে। তুমি আর তোমার বোন মিলেই তো জোর করে মেয়েটার জীবনটা নষ্ট করতে চাইছো। আমি বুঝতে পারছি না এর পেছনে তোমাদের কি এমন স্বার্থ লুকিয়ে আছে, যার জন্য আমার মেয়েকে বলে দিতেও রাজি হয়ে গেছো। তোমাদের জন্যই তো আজ আমার একমাত্র ছেলেটা ডিভোর্স ট্যাগ নিয়ে বাড়ি ছাড়া। এত কিছুর পরেও তোমাদের শান্তি হচ্ছে না। মিনা বেগম এবার অপরাধীর মতো মাথা নিচু করে ফেললেন। নিচু গলায় বললেন, আসলে আমার বোন সৌরভের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। এখন সে টাকাটা শোধ করতে পারছে না। ওরা মামলা করার হুমকি দিচ্ছিল। একদিন ওরা অনিমাকে দেখে, আর তখন শর্ত দেয় যে অনিমার সাথে সৌরভের বিয়ে হলে ওরা মামলাও করবে না আর টাকাও ফেরত চাইবে না। কথাটা শোনার সাথে সাথে সোহেল সাহেবের শান্ত চেহারাটা মুহূর্তে বদলে গেল। তিনি রাগে চেঁচিয়ে উঠলেন, অনিমা কি তোমার বোনের মেয়ে? আমার মেয়ে কোনো পণ্য নয়, যাকে দিয়ে তোমরা নিজেদের দেনা শোধ করবে। শেষবারের মতো বলছি, আর একবার যদি আমার মেয়ের জীবন নিয়ে এমন কিছু করার চেষ্টা করেছ, তাহলে তোমাকে আমি তোমার ওই বোনের বাড়িতেই পাঠিয়ে দেব। কথাটা যেন মনে থাকে। বাবা মায়ের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই পাশের ঘর থেকে ভেসে এলো অনিমার ভয়ার্থ তীব্র চিৎকার। সোহেল সাহাব ও মিনা বেগম এক মুহূর্ত দেরি না করে দৌড়ে তার ঘরের দিকে গেলেন। দরজা খুলে দেখলেন অনিমা বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে, আর দু হাতে নিজের মাথা চেপে ভয়ে কাঁপছে। সোহেল সাহেব কাছে যেতেই সে বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সোহেল সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে স্নেহমাখা আশ্বাসের সুরে বললেন, কি হয়েছে আমার মা, এমন করছিস কেন? বাবা, ওই ছায়াগুলো, ওগুলো আবার আমাকে ধরতে এসেছে। অনিমা ফিসফিস করে বলল। সোহেল সাহেব চারপাশে তাকালেন। ঘরটা একদম ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। তিনি মেয়েকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, দেখো মা, এখানে কিচ্ছু নেই, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে, তোমার কিচ্ছু হবে না। আর শোনো, সৌরভের সাথে তোর বিয়ে হবে না, আমি এই বিয়ে ভেঙে দিয়েছি।
এবার তুমি একবার তাকিয়ে দেখো। বাবার কথাগুলো যেন ওষুধের মতো কাজ করলো। অনিমা ধীরে ধীরে চোখ তুলে তাকালো। সে দেখল সত্যি তো, ঘরে কোনো অশরীরী ছায়া নেই। আছে শুধু তার বাবা আর তার পাশে অনুতপ্ত হয়ে দাঁড়িয়ে থাকা তার মা। বাইরের ঝড়ের শেষে যেমন প্রকৃতি শান্ত হয়, তেমনি তার মনের ভেতরকার ঝড়টাও যেন বাবার এক কথায় শান্ত হয়ে গেল। সোহেল সাহেবের সমস্ত চিন্তা আর উদ্বেগ এসে কেন্দ্রীভূত হয়েছিল একমাত্র মেয়ে অনিমাকে ঘিরে। মাসখানেক আগেও যে মেয়েটির হাসিতে পুরো বাড়ি মুখর থাকত, আজ সে এক নিষ্প্রাণ পুতুলের মতো নিজের ঘরে বন্দী। তার প্রাণ চাঞ্চল্যের লেশমাত্র নেই। চোখে মুখে কেবল এক গভীর শূন্যতা আর অজানা আতঙ্ক। অনিমার রাতগুলো যায় বিভীষিকাময়। কিছুদিন যাবৎ প্রতি রাতে একদল অশরীরী ছায়া তাকে চারদিক থেকে গ্রাস করতে আসে। ঘরের আলো জ্বালানো থাকলে দেয়ালের বুকে যেন অসংখ্য কালো অবয়ব নেচে বেড়ায়। আর আলো নেভানোর কথা তো সে ভাবতেও পারে না। মনে হয় একদল অদৃশ্য হাত একসাথে তাকে চেপে ধরে নিঃশ্বাস বন্ধ করে দেবে। সারা রাত তার আর ঘুম হয় না। আবছা আলোয় বিছানায় জড়সড় হয়ে শুয়ে থাকে, আর তার মা মিনা বেগম পাশে বসে নির্ঘুম চোখে পাহারা দেন। 1 মাসেরই নির্ঘুম লড়াইয়ে অনিমার শরীরটা শুকিয়ে কাঠি হয়ে গেছে। চোখের নিচে জমেছে গভীর কালি, গায়ে তেমন বল পায় না। শহরের নামকরা সব ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু অসংখ্য পরীক্ষা নিরীক্ষার পরেও কোনো রোগ ধরা পড়েনি। তার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা বাবা মা ছাড়া আর কেউ বিশ্বাস করে না, যা তার একাকিত্বকে আরও বাড়িয়ে তুলেছে। অবশেষে এক পরিচিতের মাধ্যমে মিনা বেগম ইমদাদুল নামে এক ব্যক্তির খোঁজ পেলেন। তিনি ডাক্তার হিসেবে পরিচিত হলেও নিজ বাড়িতে থেকেই মানুষের চিকিৎসা করেন। শেষ চেষ্টা হিসেবে মিনা বেগম অনিমাকে নিয়ে সেখানে গেলেন। পুরনো ধাঁচের একটি দোতলা বাড়ির সামনে এসে তারা দাঁড়ালো। অনিমা বাড়িটার দিকে তাকিয়ে বলল, মনে হয় না উনি আমার রোগ ধরতে পারবেন। এত বড় বড় ডাক্তার যেখানে কিছু করতে পারল না, সেখানে এই সামান্য হাতুড়ে ডাক্তার আমাকে ঠিক করবে। মিনা বেগম মেয়ের হাতে আলতো চাপ দিয়ে বললেন, অনেক সময় খুব ছোট জিনিস দিয়েই বড় কাজ হয়ে যায় মা। অনিমা আর কোনো কথা বাড়ালো না। মায়ের সাথে সে বাড়ির ভেতরে প্রবেশ করল। ভদ্রলোক ওপরের তলায় থাকেন। মরচে পড়া লোহার রেলিং ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই একটা ফ্ল্যাটের দরজা চোখে পড়ল। বোঝা গেল পুরো তলাটিই তিনি তার চেম্বার বানিয়েছেন। দরজার সামনে একজন শান্ত চেহারার মহিলা দাঁড়িয়েছিলেন। তাদের দেখেই তিনি মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, আপনি কি মিনা চৌধুরী? জি। মিনা বেগম অবাক হয়ে জবাব দিলেন, ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে ভেতরে যান, স্যার রুমে আছেন। মিনা আর অনিমা দুজনেই অবাক হলো। তারা আগে থেকে কোনো সিরিয়াল দেয়নি বা নিজেদের পরিচয়ও জানায়নি। তাহলে মহিলাটি নাম জানল কিভাবে? একরাশ বিস্ময় আর কিছুটা ভয় নিয়ে তারা ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরটায় কেমন যেন অস্বাভাবিক এক শীতলতা, যা বাইরের গরমের ঠিক বিপরীত। মধ্যবয়সী ডাক্তার ইমদাদুল তার চেয়ার টেবিলে বসে আছেন। চোখে মোটা ফ্রেমের চশমা ঝুলছে, বয়স 50-এর বেশি হবে। তিনি নিবিষ্ট মনে কিছু একটা লিখছিলেন। তাদের দিকে না তাকিয়েই সামনের চেয়ার দুটোতে বসতে ইশারা করলেন। কিছুক্ষণ পর তিনি কলমটা রেখে চোখ তুলে সরাসরি অনিমার দিকে তাকালেন। তার দৃষ্টিটা ছিল তীক্ষ্ণ, যেন তা অনিমার শরীর ভেদ করে আত্মার গভীর পর্যন্ত দেখে নিচ্ছে। তারপর তিনি শান্ত অথচ দৃঢ় গলায় প্রশ্ন করলেন, কবে থেকে সেই কালো ছায়া দেখছ? প্রশ্নটা যেন বজ্রপাতের মতো এসে অনিমার কানে লাগলো। সে থতমত খেয়ে গেল। মিনা বেগমও হতভাগ। তিনি তো এখনো মেয়ের সমস্যা নিয়ে কিছুই বলেননি, তাহলে এই লোক জানল কিভাবে? অনিমাকে চুপ থাকতে দেখে ইমদাদুল সাহেব আবার বললেন, ভয় পেও না, বলে ফেলো। জি, 1 মাস যাবৎ, কাপা কাপা গলায় উত্তর দিল অনিমা। ইমদাদুল সাহেবের মুখে এক রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। তিনি এবার মিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়ের ওপর এমন এক অশরীরী সত্তা চেপে বসেছে, যা দিন দিন তার জীবনী শক্তি শুষে নিচ্ছে। আর কিছুদিন এভাবে চললে সেই সত্তা তার শরীর ব্যবহার করে মানুষ হত্যা করা শুরু করবে। কথাগুলো শুনে মামে দুজনই ভয়ে চমকে উঠল। মিনা বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আতঙ্কিত গলায় বললেন, তাহলে এখন উপায় কি ডাক্তার সাহেব? ইমদাদুল সাহেব কিছু একটা বলতে যাবেন, ঠিক সেই মুহূর্তে তিনি আহ বলে একটা হালকা চিৎকার করে তার বুকের বাম পাশটা চেপে ধরলেন। তার মুখ যন্ত্রণায় বিকৃত হয়ে গেল। সাথে সাথেই দরজায় দাঁড়িয়ে থাকা সেই মহিলাটি ছুটে এলেন। ভয়ে অনিমা আর মিনা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বোঝা গেল ওনার পুরনো হাটের ব্যথা আবার শুরু হয়েছে। মহিলাটি তাদের চলে যাবার জন্য ইশারা করলেন।
অনিমা আর মিনা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দরজার দিকে এগিয়ে গেল। ফিরে আসার মুহূর্তে অনিমা দেখল তীব্র যন্ত্রণা সত্ত্বেও ডাক্তার ইমদাদুল তার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে অস্ফুট স্বরে কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু তার কথাগুলো আর শোনা হলো না। কেবল এক অসমাপ্ত বার্তা আর ঘনীভূত রহস্য তাদের পেছনে ফেলে রেখে এলো।